আসসালামু আলাইকুম। আমরা হেল্পিং হ্যান্ডস গ্রুপে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন টোটাল 24টা পয়েন্ট আছে। এই 24টা পয়েন্টের মধ্যে আমরা প্রথম 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফিজিক্যাল এক্সামিনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্স জিনিসটা হচ্ছে যে আমরা কোনো একটা পেশেন্টকে সামনাসামনি দেখে বা জাস্ট আমরা চোখ দিয়ে দেখে আমরা জিনিসটা বলতে পারি সেটাই। এর মধ্যে 4টা ডিজিজ আছে যেগুলো আমরা অ্যাপিয়ারেন্সে আলোচনা করব এবং এই 4টা ডিজিজ সাধারণত পেশেন্টকে দেখলেই আমরা বুঝতে পারি যে পেশেন্টটা এর আগে আক্রান্ত। যদি আমরা ইনভেস্টিগেশন পরে করব বাট একটা আমাদের ডায়াগনোসিস বা একটা ডিজিজ ডায়াগনোসিস করতে আমাদের হেল্প করবে। আমরা একটা লাইন করে দেয় যে আমি এই লাইনগুলো ধরে এই সাইন সিম্পটমগুলো ধরে আমি এদিকে নিয়ে যাবো বা এই ইনভেস্টিগেশনগুলো করবো, এইগুলো হেল্প করে। তো এর মধ্যে 4টা ডিজিজের মধ্যে একটা হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম এন্ড অ্যাক্রোমেগালি। তো এগুলো একটা সায়েন্স আমরা একটু করে জানি। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে সাধারণত পেশেন্টের পাফি ফেস থাকবে। পাফি ফেস জিনিসটা কি? পাফি ফেস জিনিসটা হচ্ছে যে সাধারণত ফ্লুইড অ্যাকুমুলেশন আন্ডার স্কিন অ্যারাউন্ড ফেস, মানে মুখের চারপাশে আপনার কিছু ফ্লুইড জমবে এবং আমাদের মুখটা একটু ফুলা ফুলা লাগবে। এরপর দেখা যাবে যে পেল অ্যান্ড ড্রাই স্কিন থাকবে, ল্যাটারাল 1/3 অফ দ্য আইব্রো লস হবে, এগুলো থাকবে। এই জিনিস সাধারণত আমাদের হাইপোথাইরয়েডিজমে দেখতে পাই আমরা। ল্যাটারাল 1/3 অফ দ্য আইব্রো যে লস হচ্ছে, এটা আমরা আরেকটা ডিজিজ দেখতে পাই, সেটা হচ্ছে লেপ্রোসি। তার মানে টোটাল 2টা ডিজিজ আছে যেখানে আমাদের আইব্রো ল্যাটারাল 1/3টা লস হবে। সেই দুটো ডিজিজ হচ্ছে একটা হাইপোথাইরয়েডিজম, লেপ্রোসি। এছাড়া এই রোগে আমরা বেগনেস অফ দ্য আইলিড, এটা আমরা দেখতে পাই, এবং পেরিঅরবিটাল সোয়েলিং, এই জিনিসগুলো আমরা এই হাইপোথাইরয়েডিজম দেখতে পাই। এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে পেশেন্টের অ্যাংজাইটি দেখা দিবে এবং সেই সাথে এক্সোপথ্যালামাস দেখা দিবে। এক্সোপথ্যালামাস জিনিসটা কি? প্রোটেকশন অফ দ্য ওয়ান অর বোথ আইবল এন্টিরিয়রলি, আমাদের চোখের আইবলটা আমাদের সামনের দিকে প্রোট্রুড করবে, এটা আমরা এক্সোপথ্যালামাস বলি। এরপর আসি কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমের ক্ষেত্রে পেশেন্টের অ্যাংজাইটি থাকবে, এছাড়া রেড চিকস থাকবে, বাফলো টর্সো থাকবে, এছাড়া লিন এন্ড থিন লিম্বস থাকবে। এরপর আসি আমরা অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি জিনিসটা সাধারণত আমরা বেশি বড় হয় সেই ধরনের পেশেন্টকে আমরা অ্যাক্রোমেগালি বলি বা এই ডিজিজটা অ্যাক্রোমেগালি বলি। তো এক্ষেত্রে অ্যাক্রোমেগালি জিনিসটা কেন হয়? অ্যাক্রোমেগালি জিনিসটা হচ্ছে সফট টিস্যু গ্রোথ যদি হয় এক্সেস, এটা কি কারণ হয়? সাধারণত পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন আমাদের আসে, কিন্তু কোনো কারণে পিটুইটারি গ্রন্থি যদি এক্সেসিভ গ্রোথ হরমোন আসে তো এটা আমাদের লিভারকে স্টিমুলেট করে একটা ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর আই, এই হরমোনটা আমাদের সফট টিস্যু গ্রোথটা বেশি করবে, ফলে অ্যাক্রোমেগালি দেখা দিবে। লোয়ার চোখ প্রোট্রুড করে সামনের দিকে, এটা হতে পারে। আচ্ছা, এছাড়া কোনো চিলড্রেনের ক্ষেত্রে যদি আমরা আর্লি মর্নিংয়ে মিকচুরেশন কম হয় বা মিকচুর রিফ্লেক্সটা কম থাকে এবং পেরিঅরবিটাল সোয়েলিং থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে পেশেন্টটার অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকতে পারে। তো এই হচ্ছে আমরা সাধারণত অ্যাপিয়ারেন্স নিয়ে কথাবার্তা। এবার হচ্ছে কোঅপারেশন জিনিসটা কি? কোঅপারেশন জিনিসটা হচ্ছে যে সাধারণত পেশেন্টকে আমরা হিস্ট্রি নিব, তো পেশেন্ট এক্ষেত্রে আমাদের কতটুকু হেল্প করতেছে বা আদৌ হেল্প করতেছে কি না, এই জিনিসটাকে আমরা কোঅপারেশন। বেশিরভাগ পেশেন্টই মোটামুটি আমাদের হেল্পফুল হয়, কম তারা হেল্প করে না। তো এটা মেনে চলতে আসলে আমাদের, আপনি বা আমি একজন ফিজিশিয়ান বা একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমরা পেশেন্টকে কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা ডিপেন্ড করে আমাদের উপরে। পেশেন্ট তো সহজে আমাদের হেল্প করবে না বা কিছু পেশেন্ট হেল্প করবে না, তো যার হেল্প করতে ভালো, যার হেল্প না করে সেটা সমস্যা নেই, আমরা পেশেন্টকে আমাদের মতো করে ম্যানেজ করে নেব। তো এইটা হচ্ছে শুধু কোঅপারেশন। তো পেশেন্ট যেভাবে হোক না কেন আমরা পেশেন্টকে ম্যানেজ করে, আমরা এক্ষেত্রে যদি লিখি পেশেন্ট ইজ ওয়েল কোঅপারেটিভ। তো ডিকিউবিটাসটা হচ্ছে একটা পেশেন্ট কোন পজিশনে থাকতে সুবিধা ফিল করতেছে বা কমফর্ট ফিল করছে, সেটা হচ্ছে ডিকিউবিটাস। সাধারণত কোনো পেশেন্ট দেখা যায় তারা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে থাকে বা কিছু একটা বসে থাকবে, কিন্তু শুইলে তাদের বলবে যে স্যার আমার শ্বাসকষ্ট হচ্ছে। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা ডায়াগনোসিস আমরা ধরে নিতে পারি, সেটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, এটা আমরা ধরে নিতে পারি। এছাড়াও কিছু পেশেন্ট দেখবেন যারা আবার বসে থাকতে পারেন, বসে শ্বাসকষ্ট হবে, শুইলে আবার ঠিক থাকে। তো এই ধরনের পেশেন্টকে সাধারণত প্রাটিপনিয়া হয়ে থাকে এবং এটার মেইন হচ্ছে পালমোনারি এম্বোলিজম। তো পালমোনারি এম্বোলিজম এটা একটা মেইন কজ আছে। এবার এটা কেন হয় সেটা হচ্ছে যে পালমোনারি এম্বোলিজম তো ব্লাড ক্লট হয় আমাদের লাংসের মধ্যে। হ্যাঁ, যদি লাংসের মধ্যে আমাদের ব্লাড ক্লট হয় তাহলে সাধারণত আমাদের এখানে অক্সিজেনের লেভেলটা কমে যাবে এবং এখানে শ্বাসকষ্টটা হবে, এই জন্য এটা অ্যাকচুয়ালি হয়। প্রেয়ার পজিশন, এক্ষেত্রে কিছু আমরা পেশেন্টকে পাবো অ্যাকুট পেনিকাটাইটিসে ভুগতেছে, সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে সাধারণত মোহাম্মদিয়ান প্রেয়ার পজিশন আমরা তাদেরকে পেয়ে থাকি। এছাড়া প্লুরাল ইফিউশনে সাধারণত আমাদের বোথ সাইডে হতে পারে, লেফট সাইডে হতে রাইট সাইডে হতে পারে। তো যেই সাইডে প্লুরাল ইফিউশন হবে পেশেন্ট সেই সাইডে কাঁধে শুয়ে থাকবে, মানে ল্যাটারাল পজিশনে। যদি লেটারাল সাইডে প্লুরাল ইফিউশন হয় তাহলে লেফট ল্যাটারাল পজিশনে থাকবে, যদি রাইট সাইডে যদি আমাদের প্লুরাল ইফিউশন হয় তাহলে পেশেন্ট রাইট ল্যাটারাল পজিশনে থাকবে। কারণ হচ্ছে যে যেদিকে ইফিউশন সেদিকে যদি আমার লাংসটা থাকে, উপর দিকে লাংসটা এরপর প্রেশার ক্রিয়েট করতে পারে না। কিন্তু যদি ধরেন আমার লেফট সাইডে প্লুরাল ইফিউশন কিন্তু আমি পেশেন্ট শুয়ে থাকবে রাইট সাইডে, তাহলে এই প্লুরাল ইফিউশন বা অ্যাকুমুলেশন ফ্লুইড যুক্ত যে আমাদের লাংসটা আছে সেটা সুস্থ লাংসের উপর
বা নর্মাল লাংসের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে। ফলে নিজে তো এই অসুস্থ বা লেফট লাংসটা তো শ্বাসকে হেল্প করতে পারতেছে না, পাশাপাশি আমাদের রাইট বা সুস্থ বা নর্মাল লাংসটা যে হেল্প করতেছিল বা সেটাকে সে একটা প্রেশার ক্রিয়েট করে সেখানে বন্ধ করে দিয়ে, ফলে আমাদের শ্বাসকষ্ট দেখা দিবে। তো প্রিয় ডিভিশনে এই জিনিসটা আমরা লক্ষ্য করি আমরা। আচ্ছা, এবার আমরা বডি বিল্ড, 4 নম্বর পয়েন্ট হচ্ছে বডি বিল্ড। তো বডি বিল্ড সাধারণত আমরা অ্যাভারেজ লিখি, আমাদের সাধারণত এটা কোনো অ্যাকচুয়াল মেজারমেন্ট নেই, বাট আমরা লিখে দিই যে বডি বিল্ড অ্যাভারেজ। খুব কম পেশেন্টই থাকে যাদেরকে আমরা ইলুকিং দেই বা ইল দেই, কারণ সেখানে পেশেন্টের যদি খুব বেশি তার বডি বিল্ডে যদি সমস্যা হয় বা স্ট্রেস মতো ঝামেলা থাকে, সেক্ষেত্রে আমরা এখানে বডি বিল্ডটা ইল দিই। বাট এভারেজের ক্ষেত্রে আমরা বেশির ক্ষেত্রে আমরা এভারেজ দিয়ে যাই। শর্ট স্ট্রাকচার কিছু পেশেন্ট থাকতে পারে, ধরুন যাদের কোনো ফ্যামিলির সমস্যা নেই, তার বাবা মার হাইট নর্মাল, বাট সেই পেশেন্টটা হাইট অ্যাবনর্মাল বা সাইজে ছোট, সেক্ষেত্রে পেশেন্টটা যদি আমাদের ফিমেল হয় তাহলে সাধারণত টার্নার সিনড্রোম কথা চিন্তা করতে পারি। আর যদি আবার কিছু পেশেন্ট যাদের ফ্যামিলির সমস্যা নেই বাট তাদের হাইট বেশি, সেক্ষেত্রে অ্যাক্রোমেগালি বা জাইগেন্টিজম চিন্তা করতে পারি। আর যদি আমাদের মেল পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা ক্লাইনফেলার সিনড্রোমটার কথা এখানে নিয়ে আসতে পারি আমরা। এগুলো সাধারণত আমাদের বডি বিল্ডের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি। এবার ফাইনাল হচ্ছে যে আমাদের নিউট্রিশনাল স্ট্যাটাস। নিউট্রিশনাল স্ট্যাটাস আমরা মেন জিনিসটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে বিএমআই। নিউট্রিশনাল স্ট্যাটাস আমরা মেনলি যে আলোচনা করি বিএমআই নিয়ে, বা এটা দিয়ে সাধারণত আমরা ক্যালকুলেট করি বা মেজার করি। তো এখানে বিএমআই সূত্র হচ্ছে যে ওয়েট ইন কেজি ডিভাইড বাই হাইট ইন মিটার, এটা আমরা স্কোয়ার থাকবে আমাদের, তো একক হবে আমাদের কেজি পার মিটার স্কোয়ার। তো এখানে আমরা সাধারণত নিউট্রিশনাল স্ট্যাটাস ক্ষেত্রে বিএমআই আমাদের 18.5 থেকে যে 24.9 থেকে নর্মাল, 30-র উপরে গেলে অবেস থাকবে, যদি 40-এর উপর থাকবে তাহলে সেটা বলে মরবেস ওবেসিটি। তো এক্ষেত্রে আমরা এই জিনিসটা চিন্তা করতে পারি। এছাড়া আরও কিছু আছে, যেমন আমরা রিস্ট হিপস রেশিও চিন্তা করতে পারি, ট্রাইসেপস নাসাল থিকনেসটা চিন্তা করতে পারি, এগুলো চিন্তা করতে পারি আমরা, এগুলোতে করলে বাট মেনলি আমাদের বিএমআই দিয়ে আমরা করে ফেলতে পারি। আচ্ছা, এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের র্যাপিড ওয়েট গেইন হয়, কিছু কিছু র্যাপিড ওয়েট লস হয়। তো কী ক্ষেত্রে র্যাপিড ওয়েট লস হবে এটা আমরা একটু জানি, একটা কজ আছে, হচ্ছে ফার্স্ট টিউবারকুলোসিস হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, বা এইচআইভি হতে পারে, বিভিন্ন সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজগুলো হতে পারে। সাধারণত কিছু কিছু ক্ষেত্রে ওয়েট লস হয়। তো ওয়েট লস কী ক্ষেত্রে হয় এগুলো আমরা জানবো, সেটা হচ্ছে যে এর কজ হচ্ছে টিউবারকুলোসিস হতে পারে, হ্যাঁ, এরপর আমাদের অ্যানোরেক্সিয়া নার্ভাসা হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, এই কজের সাধারণত আমরা পাই। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ওয়েট গেইন হবে। ওয়েট গেইন কোন কোন ক্ষেত্রে হয়? ওয়েট গেইন হবে হচ্ছে আমাদের ওরাল কনসেন্ট্রেট পিলসকেও যদি খায়, স্টেরয়েড নেই, স্টেরয়েড ড্রাগস হিসেবে নেই, পলিস্টিক ওভারি সিনড্রোম যদিও হতে পারে। সাধারণতভাবে 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে যদি আমাদের র্যাপিডলি 3 কেজি ওজন কমে যায়, এক্ষেত্রে কিন্তু আমাদের একটা কোনো ডিজিজকে ইন্ডিকেট করে। বাট এরকম যদি না হয়, ধীরে ধীরে ওয়েট করতেছে, এটা নর্মাল। তো আজকে ক্লাসে মিলে আমরা এই 5টা টপিক্সে আমরা আলোচনা করছি। এছাড়া আমাদের প্রতিটা টপিক্সের ভিডিও আপনারা পেয়ে যাবেন, এক্সামিনেশন পেয়ে যাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।